নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়, নতুন দল গড়ে হুঙ্কার স্বৈরাচারী ছাত্র নেতার। 83 কিলোমিটার গাড়ি চালিয়ে ভিন রাজ্যে গিয়ে স্ত্রীকে খুন, বাড়ি ফিরে এসে আত্মঘাতী স্বামী। শহরে ভোটারদের মন পাওয়ার চেষ্টা, জঞ্জাল সাফাইয়ের বিরাট নির্দেশ মমতার। এবার বিপাকে বামেরাই, রাস্তায় যুব মোর্চা, ক্যাম্পাসে এবিভিপি, জোড়া ফলায় জেইউ ইস্যুতে বিধ্বস্ত এসএফআই। পানাগড় কাণ্ডে বয়ান বদলে বিপাকে, মায়ের অভিযোগে সুতন্দ্রার গাড়ি চালককেও গ্রেফতার করল পুলিশ। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারে, তাই ফের মসনদ দখল করতে মরিয়া বিএনপি। দ্রুত নির্বাচনের দাবি তুলছে খালেদা জিয়ার দল। একই দাবিতে জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দলের এই ভোটকে পাখিচ্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। নতুন দল নিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছে তারাও, কিন্তু হাসিনার করা শাস্তির দাবিতে অনড় ছাত্ররা। এবার মুজিব কন্যার ফাঁসি চেয়ে ছাত্রনেতা সার্জিস আলম বললেন, হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কোনো কথা নয়। গত 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি, যার প্রধান আহ্বায়ক বা নেতা নাহিদ ইসলাম, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ মঙ্গলবার সকালে তিনি যান জুলাই আন্দোলনের শহীদদের কবরস্থানে, যেখানে দাঁড়িয়ে সার্জিস বলেন, এই খুনি হাসিনা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের দেহ এখনো পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনা আমরা ওই শাপলাতে হেফাজতের সমাবেশ দেখেছিলাম। শত শত মানুষকে খুন করেছে হাসিনা, কিন্তু দেহগুলো পাওয়া যায়নি। দ্রুত আওয়ামী লীগ সভাপতি হাসিনার বিচার চেয়ে সার্জিস বলেন, এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণেই। খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম, যেন মরার আগে পর্যন্ত অন্তত এই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। একসময় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সার্জিস, কিন্তু এখন সরকারের উপর চাপ বাড়িয়ে তিনি বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি খুনি হাসিনার বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করে না যেতে পারেন, তাহলে তাই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা। সারা জীবনের দায় তাদেরকে বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যেই সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে, এবং যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। স্বামী স্ত্রী দুটি আলাদা রাজ্যে ছিলেন। কৃষ্ণকুমার ছিলেন কেরলে, সঙ্গীতা ছিলেন তামিলনাড়ুতে। প্রায় 83 কিলোমিটার গাড়ি চালিয়ে ভিন রাজ্যে স্ত্রীকে খুন করেন কৃষ্ণ। তারপর বাড়ি ফিরে এসে আত্মঘাতী হন। কেরলের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। সম্প্রতি ঝগড়া আরও বেড়ে যাওয়ায় সঙ্গীতা কেরলের বাড়ি ছেড়ে নিজের বাড়ি তামিলনাড়ুতে চলে আসেন। কিন্তু কৃষ্ণ যে খবরটিকে ভালোভাবে নেননি তা এই ঘটনায় প্রমাণ করে। প্রথমে প্রায় 83 কিলোমিটার গাড়ি চালিয়ে কোয়েম্বাটুর যান তিনি। সেখানে চরম ঘটনা ঘটান কৃষ্ণ। পেশায় শিক্ষিকা ছিলেন সঙ্গীতা, পড়াতেন বাড়ির কাছে একটি স্কুলে। কোয়েম্বাটুর পৌঁছে শ্বশুরবাড়ি যান কৃষ্ণ। সেখানে গুলি করে স্ত্রীকে খুন করেন তিনি। জানা গেছে, ওই ঘটনার পর কোনো সময় নষ্ট না করে গাড়িতে উঠে কেরলের উদ্দেশ্যে রওনা দেন কৃষ্ণ। বাড়ি ফিরে এসে বাবার সামনে নিজেকে গুলি করে শেষ করেন তিনি। গুলির আওয়াজ পেয়ে পাড়া প্রতিবেশীরা তার বাড়িতে আসেন। কৃষ্ণ রক্তাক্ত দেহ দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ জানিয়েছে, দম্পতির দুটি মেয়ে রয়েছে, আমিষা ও অক্ষরা। তারা মায়ের সঙ্গেই তামিলনাড়ুর বাড়িতে ছিলেন। ঘটনার দিন তাদের স্কুল ছিল, সেই কারণে তারা বাড়িতে ছিলেন না। এই সুযোগে কৃষ্ণ খুন করেন সঙ্গীতাকে। কিন্তু কেন এই ঘটনা ঘটালেন কৃষ্ণ, পুলিশ জানতে পেরেছে, সঙ্গীতার কোনো এক পুরুষ বন্ধুর সঙ্গে মেলামেশা নিয়ে তীব্র আপত্তি ছিল কৃষ্ণ কুমারের। সেই নিয়ে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে, তারা ডিভোর্সের কথাও ভাবছিলেন। কলকাতা শহরে রাস্তাঘাটে হামেশাই চোখে পড়ে আবর্জনার স্তূপ। অভিযোগ ওঠে, অনেক জায়গায় নাকি নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না, যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় শহর এলাকার নাগরিকদের। ইতিপূর্বে এমন অভিযোগ এসেছে একাধিকবার। অন্যদিকে কঠিন বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তোলার যে আধুনিক ব্যবস্থা, সেটাও কার্যকর করতে পারেনি অধিকাংশ পৌরসভা। এই পরিস্থিতিতে নবান্ন সূত্রে খবর, রাজ্য জুড়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে জঞ্জাল সাফাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অনেকেই আবার রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছেন। গত বছরের লোকসভা নির্বাচনের পর দেখা গিয়েছে, শহর সংলগ্ন এলাকার অধিকাংশ ভোট গিয়েছিল বিজেপির ঝুলিতে। তাই এবার আগে থেকে সাবধানী মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সম্ভবত সেই কারণে আসন্ন নির্বাচনে শহরে ভোটারদের মন পেতে এবার একেবারে 1 বছর আগে থেকেই অভিনব পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাই পুরসভা এলাকার আবর্জনা এবং জঞ্জাল সাফাইয়ের জন্য
সরাসরি পুরো নগরোন্নয়ন দফতরকেই দায়িত্ব দিচ্ছেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই পদক্ষেপ নিতে শুরু করেছে পুর এবং নগর উন্নয়ন দফতর। জানা যাচ্ছে এবার থেকে রাজ্যে পুর দফতর সরাসরি এবং এই কাজের দায়িত্ব নেবে। প্রতিটি পৌরসভায় কাজ এতদিন স্বতন্ত্রভাবে পরিচালনা করত, কিন্তু ক্রমাগত সেই ব্যবস্থায় অসঙ্গতি ও শিথিলভাবে অভিযোগ উঠছে। তাই এবার কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে জঞ্জাল সাফাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শহরে সৌন্দর্যায়ন বৃদ্ধির সাথেই গতি বাড়বে কঠিন বর্জ্য পুনর্ব্যবহারের প্রক্রিয়াতেও। নবান্ন সূত্রে খবর, এই বিষয়ে অভিযোগ জমা পড়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। জানা যাচ্ছে সম্প্রতি রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী বারাসাত পৌরসভা এলাকায় আবর্জনা জমে থাকার অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। বারাসাত ছাড়া কলকাতা সহ একাধিক পৌরসভা এলাকাতেও নিয়মিত জঞ্জাল সাফাই না হওয়ার অভিযোগ উঠতে শুরু করে। তারপরই খোঁজখবর নিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। ফের উত্তাল হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে ব্রাত্য বসুকে ঘিরে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ, তারপর শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হতেই রণমূর্তি ধারণ করে এসএফআই। এরপরে বামপন্থী পড়ুয়াদেরকে নিশানা করে নিজেদের দলের নেতার সপক্ষে সুর চড়াতে থাকে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, ঘটনাটিকে কেন্দ্র করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় গড়ুয়া শিবির। থানার সামনে আন্দোলন শুরু করে দেয় এবিভিপি। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে বিভিপির মিছিল। এমনকি রাস্তায় শুয়ে পড়ে আন্দোলনে অংশ নেয় এবিভিপি সমর্থকেরা। গেট থেকে এসএফআই পতাকা খুলিয়েও ফেলা হয়। এক কথায় সব মিলিয়ে বলা যায়, ডান বাম সব পক্ষের ছাত্র সংগঠনের বিক্ষোভের জেরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এবার যাদবপুরে পিছু হটতে বাধ্য হলো বামেরা। চার কারণ: একদিকে রাস্তায় নেমে আসে যুব মোর্চা, অন্যদিকে ক্যাম্পাসের ভিতরে এবিভিপি ঢুকে পড়তেই চাপে পড়ে যায় এসএফআই। দুই সংগঠনের সমন্বয়ে যেন যাদবপুরে এবার ভিত নড়ে গেল বামেদের। স্বাভাবিকভাবে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে এসএফআই এর বিরুদ্ধে ঘাসফুল শিবিরে আরও বেশি সুর চড়ানোর কথা ছিল, সেখানে যেন এবার বেশ খানিকটা ম্লান হয়ে গেল তৃণমূল। গেরুয়া শিবির অবশ্য মনে করছে বিরোধী বিজেপি ভোট নষ্টের ভয়ে বামেদেরকে খুব একটা চটায়নি তৃণমূল। এমনকি যাদবপুরে বামেরা যে বিজেপিকে রুখতে তৃণমূলেরই ভোট কর্মী, সেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বামেদের এমন বিশৃঙ্খলা রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখালো যুব মোর্চা ও এবিভিপি। এক কথায় বলা যায়, তাঁতিবেরিয়ায় সংঘের সমন্বয় বৈঠকের প্রতিফলন দেখা গেল যুব মোর্চা এবিভিপির আন্দোলনে। পানাগড়কাণ্ডে এবার গ্রেফতার হলেন মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালক রাজদেও শর্মা। সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে ওই গাড়ির চালককে গ্রেফতার করে। গত 24শে ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চন্দননগরের বাসিন্দা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রার বয়স 27। প্রাথমিকভাবে অভিযোগ ওঠে, কয়েকজন মত্ত যুবক একটি সাদা গাড়ি করে এসে সুতন্দ্রাদের নীল গাড়িটিকে বারবার ধাক্কা দেন। তার ফলে উল্টে যায় সুতন্দ্রার গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। ঘটনার পরপর এমনই দাবি করেছিলেন ঘটনার সময় সুতন্দ্রার গাড়িতে থাকা সহকর্মীরা এবং গাড়ি চালক। কিন্তু দিন কয়েক পরে নিজের বয়ান বদলান রাজদেও। তিনি দাবি করেন দিদির সুতন্দ্রার কথাতেই 100 কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিলেন, আর তাতেই দুর্ঘটনা। ইফটিজিংয়ের তথ্য প্রথম থেকে খারিজ করেছে পুলিশ। তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করে রেষারেষির কারণে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল পানাগড়ে। সুতন্দ্রাদের গাড়িটিকে বারবার ধাক্কা দেওয়ার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে পুলিশ দাবি ছিল তরুণী গাড়ি যুবকদের সাথে গাড়িটিকে তাড়া করছিল ওই রাতে। পুলিশ একাধিক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে থাকে। সেই আবহে রাজদেও নিজের বয়ান বদলে ফেলেন। তার দাবি, ওই সাদা গাড়িটি আমাদের গাড়িতে প্রথম ধাক্কা দিয়েছিল। তখন ম্যাডামই বলেছিল ওই গাড়িটার পিছনে ধাওয়া করতে। জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে যায় ওদের গাড়িটা। ম্যাডামের কথায় আমি লোকাল রোডে গাড়ি নামাই। গাড়ির গতিবেগ প্রায় 100 ছিল। আমি সামলেই নিতাম, কিন্তু ওই টয়লেটটার ধাক্কা লেগে উল্টে গিয়েছিল আমাদের গাড়িটা।